আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। যে গোয়েন্দা তথ্য শেখ হাসিনা আসছে, এটার পরে আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে বিশ্বাস করলাম বা কি সে কি, এভাবে অনেক প্রশ্ন। তা আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি যে আমি আপনাদেরকে বলছি না যে আমাকে 100% বিশ্বাস করেন। তো আমার কাছে কিছু প্রমাণ, পর্যাপ্ত প্রমাণ এবং কিছু জিনিস থাকার কারণে হয়তো আমি আপনাদের সামনে এসে ওটা খোলাসা করে দিচ্ছি যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না। আমি যেমন আওয়ামী পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ করে আজীবন, আপনারাও সকলে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, যারা শুনছেন, সকলে আওয়ামী লীগ করেন এবং আওয়ামী পরিবারের সন্তান। আপনারা সকলেই কষ্টে আছেন, এটা আমি জানি। আমার অনেক ছোট ছোট ভাই, আমার অনেক বন্ধু, তারা আজকে বছর খানিক ধরে তারা নিজের বাড়িতেও নেই, অনেকে হয়তো মা বাবার হাতের খাওয়ার যে কি টেস্ট সেটাও ভুলে গেছেন। আমি এটা বুঝতে পারি। আমি আপনাদের সাথে আমিও সমবেত। আওয়ামী লীগ কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, কিন্তু জিওপলিটিক্সের কারণে আজকে আওয়ামী লীগ ছিন্ন বিচ্ছিন্ন এবং কিছু হিংস্র শকুন যারা আজকে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, আমার ভাইদের মাংস ছিঁড়ে খাচ্ছে। আজকে থাম্বনেলটা দেখে আপনারা তো বুঝতে পারছেন আমি কি বলছি। তো শেখ হাসিনা কবে আসবেন এটা জানার আগে বা এটা বুঝার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য, এবং শেখ হাসিনা যে এখনো প্রধানমন্ত্রী সেটাও সত্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসলে, এই মুহূর্তে আসলে আমরা ওনাকে কিভাবে রিসিভ করবো এবং কিভাবে নিরাপত্তা দিব। কারণ শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ কর্মী বাহিনী আছে। তারা তো জানতে হবে যে কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের নেত্রী, কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের বোন, আমাদের বুবু, আমাদের প্রধানমন্ত্রী। সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কিন্তু উনি যখন আসবেন আমরা হাতে সময় পাবো। আমি গতকালও বলেছি 10 ঘন্টা, এর ভেতরেই আমাদেরকে পৌঁছে যেতে হবে। এবং একটা ইঙ্গিত দিয়ে রেখে আপনাদেরকে কিভাবে শেখ হাসিনা আসছে সেটা বুঝবেন। শেখ হাসিনা কিভাবে আসছে জানেন? যেই দিনই আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন, বা কোনো টিভি চ্যানেলকে, বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে, সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে 12 ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বুবু, আমাদের নেত্রী, আমাদের বোন এই দেশে আসছেন। আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে। এর আগে কোন গোয়েন্দা সংস্থা বা অমুক তমুক বলছে এটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ উনি কখন কিভাবে হাজির হবেন সেইটা জানা উনি এবং এক উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং আপনারা সবাই প্রস্তুতি ওভাবেই নেন যে কিভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবো, কিভাবে ওনার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করব। আমরা আমাদের বুবু, আমাদের প্রধানমন্ত্রীকে টুঙ্গিপাড়ানে, আমাদের প্রধানমন্ত্রীকে ঢাকার রাজধানীতে রাখবো, এবং ওই শহরের ওই রাস্তাঘাটের চতুর্দিক আর্মি, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর দিয়ে গার্ড দেব না। আমরা এক একটা ভাই সেদিন পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাব। এয়ারপোর্ট থেকেও নামার সাথে সাথে আমরা পাথর হয়ে দাঁড়াবো, যে ওখানে যদি আমাদের কামান দিয়ে গুলিও করা হয় তা তো আমরা পিছু হটবো না। এই জিনিসটাই একটু স্মরণ রাখতে হবে। সুতরাং যে যার যার মতন প্রস্তুতি নিন। এবং আমি আগেও আপনাদেরকে বলেছি, এখনো আপনাদেরকে বলছি, ভাই আগামী 8 তারিখ পর্যন্ত একটা ক্রুশিয়াল মুভমেন্ট। এরা এমন একটা ম্যাসাকার তৈরি করার চেষ্টা করছে যেটাতে আমাদের মনোবল ভেঙে যাবে। সুতরাং সবাই নিরাপদ দূরত্বে থাকুন। এবং একটা জিনিস মনে রাখেন, 2 তারিখ থেকে 5 তারিখের ভেতরে ঢাকা শহরের কোনো ছোটখাটো বড় হোটেলে কেউ থাকবেন না। কারণ প্রতিটা হোটেল, প্রতিটা মোটেলে রেট দেওয়া হবে। যদি কেউ ঢাকা শহরে থেকে থাকেন, আমার ভাই বন্ধু যারা আছেন বা আমার সহযোদ্ধা যারা আছেন, তারা ঢাকা শহরের আশপাশে কোনো বাড়ি ঘরে থাকেন, মেস লজিং এ থাকেন, হোটেলে নয়। হোটেল নিরাপদ নয় আগামী 11 তারিখ পর্যন্ত। এটাই হচ্ছে যে আপনাদের জন্য আমার সবচেয়ে বড় বার্তা। এবং মনে রাখুন যে খুব সহসা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে এসে হাজির হচ্ছেন, এবং ওনাকে রিসিভ করার জন্য সেই দিন আমরা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ ঢল দেখাবো। সেই দিন 10 ঘন্টার ভেতরে আমরা যেভাবে পারি সেভাবেই ঢাকা শহরে পৌঁছবো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। দর্শক, 28শে জানুয়ারি আমাদের ভিডিওর শিরোনাম ছিল হ্যাঁ ভোটের মিশন,
আমলাদের জেল আতঙ্ক, মুখোমুখি ইসি ও সরকার। ওই ভিডিওতে আমরা বলেছিলাম সরকার ও সরকারের উপদেষ্টারা আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও হায়ার সংবিধানের খসড়ার উদ্ভাবক আলী রিয়াজ প্রকাশ্যে হ্যাঁ ভোটের প্রচারে যে কোমর বেঁধে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ওই ভিডিওর প্রচারের একদিনের মধ্যে ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনের। চোখ কষলে তারা জারি করেছে নির্দেশনা, সরকারকে দেয়া চিঠিতে দিয়েছে মহা হুঙ্কার। নির্বাচন পরিচালনার জন্য দণ্ডমুণ্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বলছে হ্যাঁ বা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই, যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসির এমন চিঠির পর হায়ার সংবিধানের প্রবক্তা আলী রিয়াজ নিজেদের অপরাধ ঢাকতে সুর পাল্টে ফেলেছেন। আগে তিনি দাবি করেছিলেন বড় বড় আইনজীবী আর সংবিধান বিশেষজ্ঞরা রায় দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই, কিন্তু ইসির চিঠির পর তিনি বলছেন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন। অধ্যাপক আলী রিয়াজ যতই নতুন কোনো ব্যাখ্যা খুঁজুক না কেন, সূত্রগুলো বলছে ইতিমধ্যে দণ্ডযোগ্য অপরাধে জড়িয়ে গেছে অধ্যাপক ইউনূস প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্তা ব্যক্তি। প্রশ্ন উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা 1.5 মাস ধরে যে আইন লঙ্ঘন করলেন তার প্রতিকার কিভাবে হবে, সেই সঙ্গে কোটি কোটি টাকা মৎস্যের দায় চাপবে কাদের ঘাড়ে। সূত্রগুলো বলছে সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং শাস্তি দাবি করে শিগগিরই রিট দায়ের হতে পারে উচ্চ আদালতে। হ্যাঁ ভোটের প্রচারে সরকার যে 6 মন্ত্রণালয়কে 140 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা নিয়ে পড়েছে মহাবিপদে। ইসির চিঠি পাওয়ার পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা যারা এতদিন হ্যাঁ ভোটের প্রচারে আদা জল খেয়ে নেমেছিল, তারা এখন এমন অজ্ঞতার জন্য অধ্যাপক রিয়াজকে দায়ী করছেন, খুঁজছেন আইনি জটিলতা থেকে পার পাওয়ার পথ। সবকিছু ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হবে জুলাই সনদের উপর গণভোট। এই সনদে 80টিরও বেশি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে 49টি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। জুলাই সনদের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে ব্যাপক ধোঁয়াশা আর সুধীজনদের মধ্যে আছে ব্যাপক অসন্তোষ। সরকার তার নিজের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে হ্যাঁ ভোটের পক্ষে কয়েক সপ্তাহ ধরে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলেও এর ধার ধারতে দেখা যায়নি। উল্টো সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি করা হয় তাদের প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই। সরকার উপদেষ্টা থেকে শুরু করে মাঠের পুলিশ কর্মকর্তারাও চালাচ্ছেন হ্যাঁ ভোটের প্রচার। হায়ার সংবিধানের খসড়া যার পরিকল্পনায় তৈরি, সেই আলী রিয়াজ তো সমালোচনাকারীদের উল্টো পরোক্ষ হুমকিও দিয়েছেন। সমালোচনাকারীরা জুলাই আন্দোলনের বিরোধী কিনা সেই প্রশ্ন তুলেছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের এই মুখ্য সমন্বয়ক 24শে জানুয়ারি সিলেটে এক সভায় বক্তব্য দেন। এ সময় তিনি দাবি করেন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে আইনি কোনো বাধা নেই। বলেন বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারে আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবেন না। যারা এই বিষয়ে বাধা আছে বলে প্রচার করছেন তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এরপর দিন সরকারের সিদ্ধান্তের পক্ষে আলী রিয়াজের বয়ান তুলে ধরা হয় দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটিতে ছাপা হওয়া সাক্ষাৎকারে আলী রিয়াজ দাবি করেন গণভোটে সরকারের পক্ষ নেওয়ার সুযোগ আছে। কোনো ধরনের আইনি ব্যাখ্যা না দিয়ে ডক্টর রিয়াজ দাবি করেন গণভোটে পক্ষ নেওয়ার ক্ষেত্রে সরকারের আইনিভাবে কোনো বাধা নেই। তিনি বলেছেন এমনকি যারা এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন তারাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আইনি কোনো বাধা নেই। দর্শক, আলী রিয়াজ সংবিধান আরপিও দেখিয়ে যে দাবি করছেন সেটি একদমই অসত্য। এটি যে মিথ্যাচার তার নতুন করে প্রমাণ হলো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে। ইসির নির্দেশনায় বলা হয় গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচার চালাতে পারবেন না। শুধু তাই নয়, গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পক্ষ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে ইসি। অর্থাৎ আলী রিয়াজের দাবি ধুলোয় মিশে গেছে ইসির এই নির্দেশনায়। আলী রিয়াজ অবশ্য এখন সুর পাল্টে ফেলেছেন। 18 জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে আলী রিয়াজ বলেছেন সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় এক বাক্যে মত পেয়েছি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে
প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর আইনগত নিষেধাজ্ঞা নেই। ইসি চিঠি পাওয়ার পর যখন সংবিধানকে আলী রিয়াজ নতুন করে জানতে পারলেন, তখন দৈনিক সমকালকে বলেছেন তারা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন। আলী রিয়াজের পাশাপাশি প্রধান উপদেষ্টার বহুল আলোচিত প্রেস সচিব হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান জানিয়ে তো বলেই দিয়েছিলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এমনকি সরকারি প্রচারের পক্ষে আইন বিশেষজ্ঞরা কোনো সমস্যা দেখছেন না বলেও দাবি করেছিলেন। ইসির চিঠির অনুলিপি 29 জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়। ইসি সরকারকে ঘায়েল করছে সরকারেরই করা অধ্যাদেশ দিয়ে। ইসি বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারা এবং 1972 সালের আরপিওর 86 অনুচ্ছেদ অনুযায়ী সরকার নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারায় বলা হয়েছে, 1972 সালের আরপিওতে যেসব কাজকে অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে, সে কাজগুলো গণভোটের ক্ষেত্রে করলে একই অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন হবে। আরপিওর 86 অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসি চিঠিতে বলা হয়েছে, এসব বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না, কারণ এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের তাহলে শাস্তি কি? আরপিওতে বলা আছে, সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর এবং অর্থদণ্ড দেয়া যাবে। এসব বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি। প্রশ্ন হলো, এই ব্যবস্থা কাদের বিরুদ্ধে নেওয়া হবে? ইসি নির্দেশনার একদিন আগেও একটি ভিডিও পোস্ট করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। এতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই ধরনের আহ্বানের একাধিক পোস্ট রয়েছে কয়েক সপ্তাহে। অবাক করার বিষয় হলো, ইসির নির্দেশনা পাওয়ার পরেও সেসব পোস্ট বহাল তবিয়তে প্রদর্শিত হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। অর্থাৎ আইনের গরু ইসির চিঠিতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নেই। এভাবে সর্বোচ্চ পর্যায় থেকে আইন লঙ্ঘনের উদাহরণ তৈরির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কথিত ইতিহাস সেরা নির্বাচন। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখার পূর্ণ কর্তৃত্ব ইসির হাতে। সংবিধানের 126 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। ইসির চিঠির পর এখন তার সরকারকে মানতেই হবে। দেরিতে হলেও ইসির ঘুম ভাঙায় বিপদে পড়ে অনেকটাই হতবাক হয়ে গেছেন সরকারের কর্তা ব্যক্তিরা। ভোট গ্রহণের মাত্র 12 দিন আগে ইসির এই নতুন নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ মাঠ পর্যায়ে সরকারের সব কর্মকর্তা ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। জাতির উদ্দেশ্যে 19 জানুয়ারি অধ্যাপক ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারের জন্য 140 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই 140 কোটি টাকার এখন কি হবে? ইতিমধ্যে সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। সরকারি সব কার্যালয়, ব্যাংক, বিমা সহ সব ধরনের স্থাপনায় হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার, বিলবোর্ড টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, সরকার একটি পক্ষের চিন্তা ইসির নির্দেশনা ঠেকাতে নতুন করে গণভোট অধ্যাদেশে সংশোধনী আনার চিন্তা করছে সরকার। কিন্তু সেটি হলে বিপদ আরো বাড়বে, কারণ তাতে প্রমাণ হয়ে যাবে এতদিন যে প্রচার চালিয়েছিল তা বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ হিসেবেই গণ্য হবে। সরকারের বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আরো একটি খবরে সূত্রগুলো বলছে, রবিবার কোর্ট খুললে এ নিয়ে উচ্চ আদালতে রিট করতে পারেন একদল আইনজীবী। সেটি হলে পুরো গণভোটই প্রশ্ন এবং বাধার মুখে পড়ার আশঙ্কা দেখা দিবে। ওই আইনজীবীদের ধারণা, ইসির নির্দেশনার পরও গায়ের জোরে চলা এই সরকারের আচরণে কোনো পরিবর্তন আসবে না বলে তাদের ধারণা। সেক্ষেত্রে ইসির পক্ষে তেমন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। আইনজীবীরা বলছেন, গণভোটে না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে মানেই হলো জনগণের একটি অংশ সংস্কারের বিপক্ষে থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালালে না পাক্ষিক জনগণের
ট্যাক্সের টাকায় তাদেরই বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এটি একটি গভীর নৈতিক ও আইনি সংকট। এটি সাম্য ও ন্যায় বিচারের নীতির পরিপন্থী। এছাড়া 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার ধারা 25(3) অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনী প্রচারে প্রভাব খাটাতে পারেন না। দর্শক, শেষ পর্যন্ত বর্তমানের ব্যাখ্যাতীত সরকার ইসির ব্যাখ্যাকে যদি অগ্রাহ্য করে তাহলে পুরো নির্বাচনী এক জটিল সংকটের মুখে পড়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসার পর থেকেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি সবার সাথে মিটিং করছেন, নির্বাচন কমিশনে গিয়েছেন, নির্বাচন কমিশনে গিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। আমি জানি না তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে হঠাৎ কেন সাংবাদিকদের এই কথা বললেন। অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কারণ এখন প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো পক্ষ নিচ্ছে কিনা, কাকে ক্ষমতায় দেখতে চায়। এই মুহূর্তে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যেই মেইন প্রতিদ্বন্দ্বিতা হবে। তো যেহেতু এই প্রশ্ন উঠেছে এবং যেহেতু মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এটি বললেন, আমাদের সন্দেহটা একটু বেরিয়ে যায়। এই সন্দেহের আরো কারণ আছে। কয়েকদিন আগেই গত সপ্তাহে আমি বলেছি এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সাথে বাংলাদেশের নারী সাংবাদিকদের একটি মিটিংয়ে, সেখানে সেই দূতাবাসের কর্মকর্তা বলছিলেন যে তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে তাদের কোনো আপত্তি নেই, এবং সেই ফোনালাপটি কিন্তু লিক হয়ে গেছে। এই ফোনালাপটি ফাঁসের মধ্য দিয়ে মার্কিন দূতাবাস ঢাকা অফিসের যে কার্যক্রম জামাত প্রীতি, সেটি প্রকাশ্যে আসার পর থেকে কিছুটা বিব্রত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতাবাস। যদিও তাদের এসব কিছু যায় আসে না, এবং তাদের এই জামাত প্রীতি এবং তারপরে এই ব্রেন্ট ক্রিস্টেনসনের এই কথা, এই সব কিছু মিলিয়ে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে আমেরিকা কাকে ক্ষমতায় চায়। যতই ব্রেন্ট ক্রিস্টেনসন বলুক, ব্যাপারটা মনে হয় এত সহজ নয়, এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে মনে হয় যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পছন্দ আছে। অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা অংশের, মেবি ডিপ স্টেট অর হোয়াট, সেটি নিয়েই আজকে একটু কথা বলবো। এইখানে আমেরিকা জামাত বা বিএনপিকে যে চায় কি চায় না, এর পেছনে মূল কারণটা কি একটু আলোচনা করি। যে আপনারা জানেন এই মুহূর্তে বিএনপিতে তারেক রহমানের পরে খুব শক্ত অবস্থানে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন। এই সালাউদ্দিন আহমেদের সাথে প্রতিবেশী ভারতের খুব ভালো কানেকশন আছে বলেই বাজারে একটা কথা প্রচলিত আছে। এছাড়া বিএনপিতে আমির খসরু, মির্জা আব্বাস, এদেরও অনেকে ভারতপন্থী বলে দাবি করেন, এবং তারা এই মুহূর্তে দলের মধ্যে কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজ করছে, প্রভাব খাটাচ্ছে, এবং এদের মাধ্যমে বিএনপির সাথে ভারতের একটা যোগাযোগ স্থাপিত হয়েছে বলে শোনা যায়। যদিও বিএনপি আজীবন ভারত বিরোধিতার কথা বলেই রাজনীতি করেছে, তাদের রাজনীতির অন্যতম মূল একটা ডোমেইন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতার রাজনীতি করা বিএনপি ভারতের সাথে একটি যোগাযোগ স্থাপন করেছে, এবং অনেকেই বলেন যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ নির্বাসন শেষে, এবং জুলাই অভ্যুত্থানের এই যে জঙ্গি অভ্যুত্থানের পরেও তিনি এত সময় নিয়েছেন দেশে ফিরতে, এর মূল কারণ ছিল তার কিছু ক্লিয়ারেন্স ছিল না, এবং ভারত তাকে ক্লিয়ারেন্স দেওয়ায় তিনি ফিরেছেন। সুতরাং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সম্ভবত ভারতের একটা পছন্দ হলো বিএনপি, অ্যাটলিস্ট ওভার জামাত। তারা বিএনপিকে প্রেফার করে বলেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন।
এই জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই মুহূর্তে বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকুক। এই রাজনীতির এই খেলাগুলো বুঝতে আমাদের মতো আমজনতাদের খুব কষ্ট হয়। আপনারা দেখেন যে প্রতিদিন ভারতের প্রতিনিধি দলের সাথে আমেরিকার কোনো না কোনো প্রতিনিধি দলের মিটিং হচ্ছে। এই ডিফেন্স চুক্তি তো স্বাক্ষরিত হয়েছে এই 10 বছরের। আবার বাণিজ্য চুক্তি আজ হয় কাল হয়, শুনছি আবার ট্রাম্প ভারতের উপরে ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ভারত এবং আমেরিকার সম্পর্কটা সরল রৈখিক তো নয়ই, বরং এটি ঠিক বোঝা যাচ্ছে না। আবার সারা বিশ্ব আমেরিকার থেকে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আমি আগেও বলেছি। এবং বিভিন্ন উদ্যোগগুলোয় ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ধরেন ব্রিক্স, যেখানে ভারত আছে, রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা আছে। এখানেও কিন্তু ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার ইউরোপ সম্প্রতি ভারতের সাথে একটা চুক্তি করলো, আবার ইউকে ভারতের সাথে একটা চুক্তি করেছে, আবার চায়না ভারতের সাথে সম্পর্কটা উন্নয়ন করার চেষ্টা করছে, আবার রাশিয়া, ইরান এদের সাথে ভারতের একটা সম্পর্ক আছে। এই সব হিসাবগুলো কিন্তু আমেরিকার খুব ভালোভাবে নেয় না। যে সম্পর্কটি খুব বন্ধুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, বিশেষ করে ট্রাম্প এবং মোদির মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং ট্রাম্প নির্বাচিত হবার পেছনে এই মোদি ট্রাম্প বন্ধুত্বটা যে ভূমিকা রেখেছিল, সেই জায়গা থেকে প্রথমেই সরে গেছে ট্রাম্প। এবং ট্রাম্প যেভাবে আমেরিকাকে তার সুপ্রিমেসিকে ঝুঁকির মধ্যে ফেলছে, এবং সেই ঝুঁকিতে পড়ার মধ্যে তার যে প্রতিপক্ষ তারা সবাই ভারত কেন্দ্রিক। তো এই জায়গায় আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশে একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক। এই হিসেব থেকেই কিন্তু আমেরিকা বিএনপির চাইতে জামাতকে ক্ষমতায় দেখতে চাইছে। কারণ জামাত আসলে জামাতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটা প্রেসার কন্টিনিউয়াসলি রাখা যাবে। এই ধরেন ভারতের যে বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে, এই যে পরেশ বড়ুয়ার উল্ফা বা এরকম নর্থ ইস্ট স্টেটে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, তাদের বাংলাদেশ থেকে একটু হাওয়া দেওয়া যাবে, ভারতকে একটু ডিস্টার্ব করা যাবে, ভারতের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা যাবে। এবং এর ফলে ভারতকে এই এন্ডে, যেখানে শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতকে কিন্তু এই এন্ডের নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হয়নি, কিন্তু এখন বাংলাদেশ থেকে জঙ্গি হামলা রপ্তানি করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দিয়ে ভারতকে ডিস্টার্ব করা হবে, এবং এর মধ্য দিয়ে ভারতকে একটা চাপের মধ্যে ফেলার একটা চেষ্টা আমেরিকা করবে বলে অনেকের ধারণা। এই জন্য আমেরিকা এখন চাইছে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা চাইলেই বাংলাদেশে সবকিছু হয়, সেটা সব সময় সত্যি নয়। ৭১-এ যেমন প্রমাণিত হয়েছে, এই ২৪-এর জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের আগেও অনেকবার আমেরিকা চেষ্টা করেছিল, তারা পারেনি। তো এবারও এই নির্বাচনে জামাতে ইসলামকে আমেরিকা ক্ষমতায় আনতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। খুব স্বাভাবিক হিসেব হলো বাংলাদেশের বড় দুটো দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। যখন আওয়ামী লীগ মাঠে না থাকে তখন বিএনপি স্বভাবতই সামনে এগিয়ে থাকে। কিন্তু আজকে বিএনপিকে ঝুঁকির মুখে কেন ফেলা হচ্ছে, বা বিএনপি কেন এই আলাপ উঠছে যে জামাত ক্ষমতায় আসবে? জামাতের তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে। এই জায়গায় বিএনপিকে অত্যন্ত সতর্কভাবে খেলতে হবে। রাজনীতির মাঠে বিএনপি কতখানি ম্যাচিউরিটির সাথে খেলবে সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে, কিন্তু সেটা নিয়ে আমি আরেকদিন আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমেরিকা চাইছে প্রথমত বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার হোক, এবং এই ভারত বিরোধী সরকার করতে গিয়ে তারা বিএনপি চাইতে জামাতকে বেশি প্রেফার করছে। বিএনপি এই মুহূর্তে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, এবং ক্ষমতায় যাওয়ার পরে ভারতের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতি আমার আমার একটা কানেকশন আছে একজন আমেরিকান এক্স ডিপ্লোম্যাটের। তিনি মাঝে মধ্যে আমাদের আগ্রহের কারণেই বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, এবং তারও বাংলাদেশ একটা আগ্রহের জায়গা। তিনি এই তথ্যটি আমাদের দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই কারণে এতক্ষণ যেটা বললাম সেটা আসলে আমার সেই
আমাদের সেই বন্ধুর কাছ থেকে পাওয়া। এবং তিনি আমাকে আরো কিছু কথা বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল কানেকশন বাড়ানো উচিত, আরো ইমপ্রুভ করা উচিত, এবং আওয়ামী লীগের উচিত যাদের 8 থেকে 10 জনের একটা টিম থাকা উচিত যারা তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো ইমপ্রুভ করবে। এবং তিনি স্পেসিফিক একটি নাম আমাকে বলেছেন যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব AK মোমেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের উচিত এই মিস্টার মোমেনকে আরো বেশি কাজে লাগানো, কারণ মিস্টার মোমেনের আমেরিকায় অনেক কংগ্রেসম্যান সিনেটরের সাথে পার্সোনাল যোগাযোগ আছে এবং মিস্টার মোমেন কিছুটা কাজ শুরু করেছেন। আমার কাছে এই দুটো অ্যাডভাইস খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আওয়ামী লীগ চাইলে এই দুটো অ্যাডভাইস বিবেচনা করতে পারে। তো দেখা যাক আমেরিকা যে ভারত বিরোধী একটা চক্রান্ত করছে, একদিকে ভারতের সাথে বন্ধুত্বের নাটক করছে বা আমরা দেখতে পাচ্ছি, আর একদিকে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ঠিক আছে, ক্ষমতায় না গিয়ে ক্ষমতার অধিকারী, কোনো দায় নাই। মানে বিষয়টা এরকম, বিয়ে নাই, শাদী নাই, শুধু হানিমুন আর হানিমুন, তাও শ্বশুর টাকা হানিমুন। এত সুযোগটা কি কেন এরা ছাড়বে? যখন আপনি বিয়া বা হাঙ্গা করবেন, দায়িত্ব নিতে হবে তো। বউয়ের দায়িত্ব নিতে হবে, সংসার দায়িত্ব নিতে হবে, শ্বশুর বাড়ি বড় ইলিশ মাছ নিয়ে যেতে হবে, বোয়াল মাছ নিয়ে যেতে হবে। তো এখন তো তা না, এখন শুধু আপনি ওই যে আপনার যে পার্টনার, তার পয়সায় খরচ করে করে ওরা উড়াইতেছে, শ্বশুরের টাকায় উড়াইতেছে, কোনো হিসাব নাই, কিছু নিয়ে যাইতে না, শুধু নিতে জানে বন্ধু, দিতে জানে না। আর যেটা আপনি বলেন ইসলামী সেনা, আসলে এটা হবে পাকিস্তানি সেনা। আমি ইসলামী সেনা বলতে নারাজ, কারণ বাংলাদেশের তো মুসলমানই মনে করে না আরবরা, এমনকি পাকিস্তানিরাই আমাদের মুসলমান মনে করে না, যদি খোদ পাকিস্তানেরই আবার আরবরা মুসলমান মনে করে না। তো এটা ইসলামী সেনা না, এটা হচ্ছে পাকিস্তানি সেনা পয়দা করতেছে। এটা লিখলে আরো ভালো হইতো, ইসলামী সেনার জায়গায় পাকিস্তানি সেনা বা বা মুসলিম জঙ্গি এগুলো লিখলে ভালো হইতো। কারণ হলে ইসলামী সেনা আলাদা জিনিস, ওটা তো প্রত্যেক মুসলমানই একজন ইসলামী সেনা। তারা তো সারা দুনিয়ায় খিলাফত কায়েম করতে চায়, তারা ভারতে গজওয়া হিন্দ করতে চায়, আমেরিকা দখল করে মুসলিম রাষ্ট্র, সারা পৃথিবীতে তারা, এটা তো স্বপ্নই আছে, প্রত্যেক মুসলমানই একটা ইসলামী সেনা। এটা এটা কিন্তু তারা জানে না, অমুসলিম যারা, এরা হয়তো এই বিষয়টা জানে, এটা আপনি আমি মুসলিম পরিবার থেকে আসছে, আমরা জানি। তো এই যে যারা লিখছে এখানে এই পাকিস্তানি সেনা পয়দা করবে, এই পাকিস্তানি সেনা পয়দা করার জন্য এই ডক্টর ইউনূস এখানে আসছে। তারপরে যে নির্বাচনের কথা বলেন, অদ্ভুত ব্যাপার। আলী রিয়াজ কি বলছে যে 6 মাস পর অটোমেটিক সব আইন কানুন আইনে পরিণত হবে, সবকিছু আইনেতে পরিণত হবে। অদ্ভুত ব্যাপার। মানে বিষয়টা এরকম, মানে বাসর ঘর হবে না কিন্তু বাচ্চা পয়দা হয়ে যাবে। বিষয়টা এরকম হয়ে গেছে যে কোনো রকম ইন্টারকোর্স হবে না কিন্তু বাচ্চা পয়দা, মানে সংসদে যাক বা না যাক। আমরা পৃথিবীতে বাংলাদেশে একটা অদ্ভুত নির্বাচন দেখতেছি, পাশাপাশি অদ্ভুত সংসদ দেখতেছি, যারা কিনা নির্বাচিত হয়ে সংসদে যাইতে পারবে না। আমি বুঝি না বিএনপির মাথার কি গিলো নাই না, যে খালি দাগ সুধীর ভাইয়েরা, খালি নির্বাচনী দাগ, এদের ফুটবলের মতো লাইথে সরায়, ওই যে আমতারেকের গাল ফোলা, আমতারেকের ভাষায় বলি, মানে মজা করে বললাম তাকে হেয় করার জন্য না, ওই গাল ফোলা আমতারেকের ভাষায় বলি, যে ফুটবলের মতো সরায় এদের যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী, বুড়িগঙ্গা নদী এবং মান্ডা খালে পাঠাবে এই জামাতিদের। আপনি দেখতে পারবেন বিএনপি এই ভারতের ইলেকশনটা কোন রকম, এই ইলেকশনের দড়িটা পার হইলেই, এই ক্রসটা মানে এই দাগটা পার হইলেই এদের রূপ, বিএনপির রূপ দেখতে পারবে। বিএনপি কি ভালো জামাত জানেই না, যাদের ইসলামী ব্যাংক ব্যাঙ্গেলে কুলাবে না, টাকায় শোনেন সাংগঠনিক ক্ষমতা লাগবে। ধরেন আমারে মনে করেন সিরাজগঞ্জের এমপি বানাই দিল, ভাই আমার কোনো সংগঠন আছে এখানে, আমি পারবো? ধরেন আমার এখন এই মুহূর্তে, আপনি অনেকে উপদেষ্টা হয় এক জিনিস, আর এমপি মন্ত্রী হতো আরেক জিনিসটা। ভাই উপদেষ্টা আজ আছে কাল নাই, মানুষ কিছু বলে না, কিন্তু যখন আপনি এমপি মন্ত্রী হবেন তখন আপনাকে, আরে ভাই, এক ইউনিয়ন চেয়ারম্যান তো আপনার রাস্তায় ঢুকতে দিবে না, পিঠে হাঁটি গুটে ভেঙে দিবে। আমার জানা মতে আচ্ছা, আমি যখন বিএনপি এদেরকে ফুটবলের মতো লাথি দেবে, সঠাবে তখন কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না? অপর প্রান্তে যে আমার একটু দে বলটা, আমার একটু দে। ছোটবেলায় আমরা খেলতে বল বেশি সময় পায়ে রাখার চেষ্টা করতাম। চোর যখন কিলায়, সবচেয়ে নিরীহ লোকটা কিন্তু উপরতে যায়, 2টা টানা কিল দেয়। আওয়ামী লীগের তখন জামাতের গিয়ে 2টা টানা কিল দিয়ে আসবে, পরিচয় মুখটুক ডাইকে। বুঝতে পারছেন? ওই সময় সামনে আর 12 তারিখটা যাইতে দেন না। আমি বললাম তো, নির্বাচন হইলেও ভালা, না হইলে আরো ভালা, খেলা দেখবে না। অনেকেই বুঝতেছে না বাংলাদেশের প্রেক্ষাপটটা আলাদা। শুনেন, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না ভাই। আমি নিজের চোখে দেখেছি, অন্তত এই 25 বছর আমি নিজের চোখে কয়েকজন এমপিকে তো দেখেছি, বেশ কয়েকজন এমপিকে দেখেছি, ডজন খানিক, আর কমপক্ষে 2-3টা মন্ত্রীকে দেখেছি। তারা ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বারের কাছে দৌড়ানি খেয়েছে মন্ত্রী থাকা অবস্থায়। মানে সরকার, মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী, বিএনপির মন্ত্রী, জাতীয় পার্টি তো আমি দেখছি দৌড়ানি খাইতে, জাতীয় পার্টির ক্যাবিনেট মিনিস্টারে তো আমরাই দৌড়াইছি।
ঠিক আছে, আমার তো নিজেরই মনে আছে কিভাবে দৌড়াইতাম জাতীয় পার্টির এমপি মন্ত্রীদের ওর কথা বাদ। আওয়ামী লীগ বিএনপির নেতাদের আমি দৌড়ানি খাইতে দেখছি নিজের এলাকায় ভাই, নিজের এলাকায় আওয়ামী লীগ বিএনপির এমপিরা মন্ত্রীরা ইউনিয়ন পরিষদের মেম্বারের হাতে দৌড়ানি খাই আসছে। আর বুঝি জামাতের বুঝি মাইনে নিবে বিএনপি